বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করবে অস্ট্রেলিয়া জাতিসংঘ। রাষ্ট্রপতি নির্বাচনে নতুন প্রস্তাব, তত্ত্বাবধায়কের অধীনে স্থানীয় নির্বাচন হলে একমত জামায়াত। জানাবো ইরান ইসরায়েল যুদ্ধ ও আমাদের শঙ্কা। এবং সর্বশেষ জানাবো যারা এনসিসি গঠনের বিপক্ষে তারা ফ্যাসিবাদী কাঠামোয় বলছেন নাহিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করবে অস্ট্রেলিয়া জাতিসংঘ। জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশকে সহায়তা করার জন্য ইউএনডিপি, ইউএন উইমেন এবং ইউনেস্কোর একটি যৌথ উদ্যোগ ব্যালট প্রকল্পে আর্থিক সহযোগিতা দেওয়া প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া জাতিসংঘের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ব্যালট প্রকল্পটি কেবল ভোটার হিসেবে নয়, প্রার্থী, ভোট গ্রহণ কর্মকর্তা, পর্যবেক্ষক এবং দলীয় এজেন্ট হিসেবেও নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে। সেই সাথে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিশেষভাবে কাজ করার উপর জোর দেওয়া হচ্ছে, যাতে মত প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনী সময়কালে ভুল তথ্য এবং বিভ্রান্তি প্রতিরোধ করা যায়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এই চুক্তিতে স্বাগত জানিয়ে বলেন, ব্যালট প্রকল্প আমাদের নির্বাচনী ব্যবস্থা শক্তিশালী করতে, জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং দলমত নির্বিশেষে সবার জন্য ভরসাযোগ্য একটি নির্বাচন আয়োজনে সহায়তা করবে। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুজান রাইল বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের পক্ষে অস্ট্রেলিয়ার সমর্থন রয়েছে। আনন্দের সাথে ঘোষণা করছি যে নির্বাচন কমিশনের ব্যালট প্রকল্পকে সহায়তা করার জন্য জাতিসংঘের সাথে অংশীদারিত্বে আমরা $2 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার প্রদান করব। স্টেফান লিলার বলেন, এই চুক্তি বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সমর্থন করার জন্য জাতিসংঘের দৃঢ় এবং চলমান প্রতিশ্রুতির প্রতিফলন। ব্যালট প্রকল্পে আর্থিক সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে সবার আগে অস্ট্রেলিয়ার অংশগ্রহণ একটি সুষ্ঠু, স্বচ্ছ এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করার কাজে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাষ্ট্রপতি নির্বাচনের নতুন প্রস্তাব, তত্ত্বাবধায়কের অধীনে স্থানীয় নির্বাচন হলে একমত জামায়াত। রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটোরাল পদ্ধতির প্রস্তাবকে নীতিগতভাবে সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। তবে তারা বলেছে, প্রস্তাব বাস্তবায়নের পূর্ব শর্ত হিসেবে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী যদি রাষ্ট্রপতি নির্বাচন প্রায় 70,000 জনপ্রতিনিধির ভোটে হয়, তাহলে সেই জনপ্রতিনিধিদের নির্বাচন হতে হবে নিরপেক্ষভাবে। অতীতে দেখা গেছে, সরকারের অধীনে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে শাসক দলের প্রার্থীরাই বিজয়ী হন বেশি। তাই এই পদ্ধতিতে যেতে হলে কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন বাধ্যতামূলক। ভোটারদের পরিসর নিয়েও পর্যালোচনার কথা বলেন তিনি। তাহের বলেন, ভোটার হবেন শুধু ইউপি চেয়ারম্যান নাকি মেম্বাররাও থাকবেন তা নিয়ে আলোচনা প্রয়োজন, তবে নির্বাচনের ভিত্তি হতে হবে নিরপেক্ষতা। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব নিয়েও দলের অবস্থান তুলে ধরেন জামায়াত নেতা। তিনি বলেন, এনসিসি গঠনের বিষয়টিতে অধিকাংশ রাজনৈতিক দল নীতিগতভাবে একমত, তবে কাঠামো ও কার্যপ্রণালী নিয়ে এখনো আলোচনা প্রয়োজন। ঐক্যমত্য না হওয়ার বিষয়ের ক্ষেত্রে গণভোটের আহ্বান জানিয়ে তাহের বলেন, যেসব বিষয়ে একমত হওয়া কঠিন সেগুলো নোট সহ জনগণের সামনে তুলে নিয়ে গণভোটে চূড়ান্ত রায় নেওয়া উচিত। জনগণই দেশের ভবিষ্যৎ ঠিক করবে। তিনি আরো বলেন, আলোচনার মাধ্যমে একটি সম্মিলিত চার্টার তৈরি হওয়া দরকার, যাতে সব রাজনৈতিক দল স্বাক্ষর করবে। পরবর্তীতে সেই সরকারই ক্ষমতায় আসুক, এই চুক্তিকে তারা মেনে চলবে। ইরান ইসরায়েল যুদ্ধ ও আমাদের শঙ্কা। কথায় আছে, রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। আমাদের পরিস্থিতিটা ঠিক তেমনই। 1000 মাইল দূরে ইরান আর ইসরায়েলের মধ্যে চলছে তুমুল লড়াই। ইসরায়েল ড্রোন হামলা চালাচ্ছে ইরানের উপর, আর ইরান পাল্টা আঘাত হানছে ব্যালিস্টিক মিসাইল দিয়ে। এই সংঘাতকে উস্কে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকে বলছেন, লড়ে যাও, আমরা তোমাদের পেছনে আছি। যুদ্ধবাজ নেতানিয়াহুও হামলা চালিয়ে যাচ্ছেন, আর ইরানও সমানতালে পাল্টা জবাব দিচ্ছে। সঙ্গে ইসরায়েলের সব মিত্র দেশকে হুমকি দিচ্ছে। ট্রাম্পও পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন যে আমেরিকার গায়ে আঁচ লাগলে ইরানকে গুঁড়িয়ে দেবেন। আরব বিশ্বের বাকি দেশগুলো দুশ্চিন্তার দিন কাটাচ্ছে। এটি হলো বর্তমান আন্তর্জাতিক রাজনীতির এক ভয়ঙ্কর চিত্র। এই প্রেক্ষাপটেই আসে উলু খাগড়ার প্রশ্নটি। যুদ্ধ দূরে, কিন্তু দহন লাগতে যাচ্ছে আমাদেরও ঘরে। ইরান ইসরায়েল যুদ্ধ বাংলাদেশেরও ব্যাপক ক্ষতি বইয়ে আনতে যাচ্ছে, আর এর মূল কারণ হলো জ্বালানি অর্থনীতি। এই অর্থনীতির হিসাব বুঝতে হলে প্রথমে পশ্চিম এশিয়ার মানচিত্র এবং ইরানের অবস্থান জানা জরুরি। ইরান
বিশ্ব মানচিত্রের ঠিক মাঝামাঝি অবস্থানে। এটি এশিয়াকে একদিকে ইউরোপ এবং অন্যদিকে আফ্রিকার সঙ্গে সংযুক্ত করেছে। ইরানের পূর্বে পাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, পশ্চিমে ইরাক, তুরস্ক এবং উত্তর পশ্চিমে আর্মেনিয়া, আজারবাইজান। এছাড়া এর একদিকে কাস্পিয়ান সাগর এবং অন্যদিকে পারস্য উপসাগর ও ওমান উপসাগর। এবার আসা যাক হরমুজ প্রণালীতে। এটি পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী একটি সরু প্রণালী, মাত্র 33 কিলোমিটার বিস্তৃত। কিন্তু এই ক্ষুদ্র প্রণালী বিশ্ব জ্বালানি রাজনীতির কেন্দ্রবিন্দু। বিশ্বের মোট তেল ও গ্যাসের 20% সরবরাহ হয় এই হরমুজ প্রণালীর মাধ্যমেই। ইরাক, কুয়েত বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোকে জলপথে এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ রাখতে হলে হরমুজ প্রণালী ছাড়া কোনো বিকল্প নেই। কাতারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। হরমুজে অবস্থিত 7টি ছোট দ্বীপের নিয়ন্ত্রণ ইরানের হাতে। এছাড়াও প্রণালীর ঠিক মুখে রয়েছে ইরানের বন্দর আব্বাস। ইরান চাইলে এখান থেকে তাদের নৌবাহিনী ব্যবহার করে পুরো হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। সেক্ষেত্রে জলপথে পশ্চিম এশিয়া সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এর পরিণতি কি হবে? প্রতিদিন এই প্রণালী দিয়ে প্রায় 2 কোটি ব্যারেল তেল ও গ্যাস অর্থাৎ প্রায় 300 কোটি লিটার জ্বালানি সরবরাহ হয়। হরমুজ বন্ধ হলে এই পুরো সরবরাহ আটকে যাবে। বাংলাদেশের জন্য এর প্রভাব বিশাল, কারণ বাংলাদেশ যে পরিমাণ জ্বালানি তেল আমদানি করে তার প্রায় 92% এবং প্রাকৃতিক গ্যাসের একটা বড় অংশ এই পথেই আসে। অপরিশোধিত তেল শুধু পেট্রোল, ডিজেল তৈরি করে গাড়ি চালানোর জন্য ব্যবহৃত হয় না, এটি সার উৎপাদনে, শিল্পে, বিদ্যুৎ উৎপাদনে, রান্নার গ্যাস তৈরিতে এবং আরো অনেক কিছুতে ব্যবহৃত হয়। ইরান এখনো হরমুজ প্রণালী বন্ধ করেনি, কিন্তু যদি তারা এই পদক্ষেপ নেয় তবে এর প্রভাব সারা বিশ্বে পড়বে, বিশেষ করে উপমহাদেশে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেল, গ্যাস আসার পথ বন্ধ হয়ে যাবে। সৌদি আরব অবশ্য লোহিত সাগর এবং বাব আল মানদেব প্রণালী পেরিয়ে আরব সাগরে ঢুকতে পারবে, কিন্তু ইরাক বা কাতারের মতো দেশের সেই উপায় নেই। তাতে খরচও এত বেশি হবে যে তা খাজনার চেয়ে বাজনা বেশি প্রবাদের মতোই হবে। যদি একান্তই বিকল্প রুট বা দেশ থেকে জ্বালানি আমদানি করতে হয় তবে অনেক বেশি খরচ গুনতে হবে, যার বোঝা বহন করতে হবে আমাদের মতো সাধারণ মানুষকে। এরপর দ্বিতীয় আশঙ্কা হিসেবে আসে বাব আল মানদেব প্রণালী বন্ধ হওয়ার বিষয়টি। ইউরোপ থেকে লোহিত সাগর হয়ে এই প্রণালীর মাধ্যমে সব পণ্যবাহী জাহাজ আরব সাগরে আসে। এই কাজটি ইরানকে সরাসরি করতে হবে না, বাব আল মানদেব সংলগ্ন ইয়েমেনই এটি করবে। বলা ভালো তারা ইতিমধ্যেই করছে। এই প্রণালী দিয়ে ইসরায়েলি, ব্রিটিশ বা মার্কিন জাহাজ গেলেই হুতিরা সেগুলোকে নিশানা করছে। কারা এই হুতি? তারা হলো শিয়া কট্টরপন্থী অস্ত্রধারী গোষ্ঠী যারা ইরানের সমর্থনে ইয়েমেনের 1/3 নিয়ন্ত্রণ করে। হুতিরা একা নয়, বিচ্ছিন্নতাবাদী শক্তিদের মদদ দেওয়া তেহরানের নীতির মধ্যেই পড়ে। ফিলিস্তিনে হামাস, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ায় ফাতেমীয় ব্রিগেড, ইরাকে আল বদর, এদের সম্মিলিতভাবে বলা হয় আক্সিস অব রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষ। এই অক্ষের লক্ষ্য হলো ইরানের শিয়া প্রধান রক্ষণশীল সরকারের বিরোধিতা যারা করবে তাদের শিক্ষা দেওয়া। কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের সব তেলের ভান্ডার উপকূলের কাছে, ইরানের ঠিক উল্টো দিকে। তেহরানের সঙ্গে ঝামেলায় তারা কিছুতেই জড়াতে চাইবে না, কারণ খোমেনি প্রশাসন আগেই হুমকি দিয়েছে যে এই দেশগুলোর মধ্যে যারা তাদের বিরোধিতা করবে তাদের তেলের ভান্ডার উড়িয়ে দেবে ইরান। তাই বাধ্য হয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের পক্ষে আছে। যদিও নীরবে। যদি হরমুজ ও বাব আল মানদেব প্রণালী দুটোই বন্ধ হয়ে যায় তাহলে উভয় সংকট তৈরি হবে। বাকি থাকবে কেবল পানামা খাল, কিন্তু সেখানে রয়েছে পানির সমস্যা। এর ফলে বিশ্ব অর্থনীতিতে ধস নামবে এবং বাংলাদেশও এর বাইরে থাকবে না। যদি অপরিশোধিত তেলের দাম সত্যিই সীমা ছাড়িয়ে যায় তবে এর বোঝা আমাদেরই বইতে